নমস্কার, আমি সায়ন। গল্প শুরুর গল্প চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা। সুতরাং দেরি না করে শুরু করা যাক। সেবার দেশময় রটে গেল যে 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারোর পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এ জনশ্রুতি পুরনো। সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপর আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায়, সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল কড়েয়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছলো। এমনি যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, সেইটে বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাঁদের নেই। সে এসে মাঝে মধ্যে দাবি করে ঘটিবাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন, হিরু বলে, সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠোনে দাঁড়িয়ে বললে, শেষবেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, বাবা, তোর কিছুই নাই। নেই। খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা যা তোর বাবাকে গিয়ে ডেকে আনকে যা। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললে, তোর ভারী ক্ষমতা, যা পরেশ করগে যা। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কোনো কাজ নেই, শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে। বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম। তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো নাকি? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আমাদের আর রক্ষে থাকবে না।
বীরনগর গ্রামখানায় যে দু ভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে, কেউ চিনতেই পারেনি বলে তো সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে। কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাগ বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপালে জোড়া সিঁদুর ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি করে? কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আবার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ আর দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা পেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ, মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী। সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা। মুখুজ্জি মশাই বসেছেন জলযোগে। সামান্য ফলমূল ও দুধ। বেতধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো দু ভাই লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো বাড়ালো, কে কোথায় আছো গো? ছেলে ধরা ঢুকেছে, আসো এখানে। সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে। আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলো ছুট দিল। ছেলে ধরা এসেছে, ছেলে ধরে নিয়ে যাচ্ছে, ছেলে ধরা এসেছে গো, ছেলে ধরে নিয়ে যাচ্ছে। ওরে বাবারে! হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দৌড়ের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কেন মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই। বলেই নিজে মারল ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এই অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়লে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে কি হবে? পথ অচেনা, আলো এসেছে কমে। চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ধরে ফেললে। সে প্রাণের দায় কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল। আবার সে মারে ডুব, আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়লে। সে যতই হাত জোর করে বলতে চায় যে সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে সে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে নইলে ওর গালপাটটা কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কেন পাগড়ি কিসের জন্য? ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাটটা একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন, আর শোনেই বা কে? ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। বেটা ছেলে চুরি করতে এসছে। আজকে 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 তোর তোর চুলের মুঠি ধরে আজকে শেষ করবো সব।
সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে পড়ল। সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই। গালপাট্টায়, পাগড়িতে সিঁদুরের রক্তে মাখামাখি, শুধু হাত জোড় করছে আর কাঁপছে। জিজ্ঞাসা করল, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বলল, তাকে জানে। ছেলে কই? তাই বা কে জানে? তবে এমন করে মারছো কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বলল, মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলো তো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল। মুখুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না। শুনে অনেকের করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মরলে, কান মরলে, খোদার কিরে নিয়ে বললে, বাবা মশাই, এসব কথা আর কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ। এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তির লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মাগো, মাগো, আমাকে বাঁচাও, আমি ভূত পেরেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গাঁয়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মরে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যিই আমাদের ওখানে ঘটেছিল। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন, জগদম্বা এবং ঝিয়ের চরিত্রে অভিস্নাতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি গল্পের সাথে। ধন্যবাদ।